আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বেনজির আহমেদ কিভাবে গ্রেপ্তার এবং সর্বশেষ কোথায় আছেন সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন আজ। জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে বুড়িগঙ্গা নদী থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। রাজধানী মোহাম্মদপুরের বছিলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে দীপ মজুমদার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বিকেল 5:30টার দিকে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর বৈধতা নিয়ে প্রশ্ন ভারতের বিশেষজ্ঞদের। বাংলাদেশে ভারতের সীমান্তে চলমান পুশব্যাক প্রতিক্রিয়ায় বৈধতা, স্বচ্ছতা এবং মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের মানবাধিকার কর্মী ও পরিবেশ বিশেষজ্ঞরা। ফেরত পাঠানো ব্যক্তিদের পরিচয় প্রকাশ, পুরো প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত এবং এই ধরনের কার্যক্রম চালানোর জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। যদি কেউ বাংলাদেশি নাগরিক হয় তাদেরকে যেন বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এভাবে মানুষের মৌলিক অধিকার আসলে কেড়ে নেওয়া উচিত নয়। এরপর জানাবো ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের মুখে বড় ধরনের তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা তারল্য সহযোগিতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই সব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো আর্থিক অবরোধের জেরে 3 জনকে পুড়িয়ে হত্যা, সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য। ভারতের রাজধানী দিল্লির তুঘলকাবাদ এলাকায় গত শুক্রবার 12 জন একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে। শুরুতে দুর্ঘটনা মনে হলেও পরে সেই অগ্নিকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা তারল্য সহযোগিতা দিল বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের চাহিদা মতো টাকা দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংককে এবার তারল্য সহযোগিতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে বর্তমান সময়ে যে কার্যক্রম চলছে এর মধ্যে যেন ইসলামী ব্যাংক কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য গ্রাহকদের প্রতি আস্থা রেখেই এই তারল্য সহযোগিতা দেয়া হচ্ছে। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে এই তারল্য সহযোগিতা দেওয়ার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও ইসলামী ব্যাংককে ভালো অবস্থানের দিকে নিয়ে যেতে চায় বিএনপি। বিএনপির পক্ষ থেকে আজ এমন কথাই বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে ইসলামী ব্যাংক যেন কোনোভাবেই তারল্য সংকট না ঘটে, সেজন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তত্ত্বাবধানে এই তারল্য সহযোগিতা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের উপর থেকে জনগণ আস্থা তুলে নিয়ে তারা মূলত ব্যাংক থেকে এবার টাকা তুলে নিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় তারল্য সহযোগিতা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তারল্য সহযোগিতা আসলে এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ইসলামী ব্যাংকের মাধ্যমে তারল্য সহযোগিতা আরও ভালোভাবে ত্বরান্বিত করা হচ্ছে। তারল্য সহযোগিতা সবার জন্য আরও ভালো কিছু করার একটা প্রচেষ্টা করা হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। মূলত বিএনপি সরকারও একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে। বেনজির কিভাবে গ্রেপ্তার এবং সর্বশেষ কোথায় আছে সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি এবং অর্থ পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিন আহমেদ। সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্ট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বেনজির আহমেদ বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আটক আছেন। বেনজির আহমেদকে দেশে ফিরে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনজিরকে দেশে ফেরত আনবো আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে বেনজির এমন কোনো খুন খারাপই নাই যা তিনি করেননি। তিনি আসলে একজন সন্ত্রাসী। এই সন্ত্রাসী বেনজিরকে আমরা বাংলাদেশে ফেরত আনব বলে জানিয়েছেন তিনি আরও জানান, আমি বলতে চাই এই বেনজিরের কারণে আসলে বাংলাদেশে এই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, তাই বেনজিরকে এর জন্য অবশ্যই দায় নিতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বেনজিরকে দেশে এনে তারপর শাস্তি নিশ্চিত করা হবে যাতে করে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই ঘটনার মধ্য দিয়ে তিনি মূলত এমন কিছু কার্যক্রম চালাচ্ছেন যেগুলো আসলে বেনজিরকে বাংলাদেশে আনার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে বর্তমান সময়ে বেনজির এই সন্ত্রাসী বেনজির আসলে বাংলাদেশটাকে যেভাবে একটি খারাপের দিকে নিয়ে গেছে, এই বেনজিরের অবশ্যই শাস্তি হতেই হবে, কারণ বেনজিরের যদি শাস্তি না হয় দেশে আরও অপরাধীর সংখ্যা বেড়ে যেতে পারে বলে জানান তিনি। এবং তিনি এই ঘটনায় বেনজিরের সম্পৃক্ততার কারণে মূলত বেনজিরের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বেনজিরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের বর্তমান পুলিশের সদস্যরা। বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। রাজধানী মোহাম্মদপুরের বছিলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে দীপ মজুমদার নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল 5:30টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। জানা গেছে যে বিকেলে মোহাম্মদপুর থানাধীন বছিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুরো ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। ওই সময় মরদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড পাওয়া গেছে। নৌপুলিশ ধারণা করছে যে আইডি কার্ডের এই সূত্র অনুযায়ী লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ 50 ব্যাচের শিক্ষার্থী দীপ মজুমদার। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ ও সময় জানা যায়নি। এ ঘটনায় নৌপুলিশ কর্তৃক পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত নতুন করে আবার একটি কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক হলেও সত্য যে এটি আসলে কারোর জন্য আসলে কার্যক্রমগুলো ভালো দিকে যাচ্ছে না, সবকিছু আবার একটি ধ্বংসোত্তর দিকে চলে যাচ্ছে। বাংলাদেশ জুড়ে এখন মৃত্যুর খেলা চলছে। এই মৃত্যুর খেলা আদতে কবে শেষ হবে সেটি আমরা জানি না। মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর বৈধতা নিয়ে প্রশ্ন ভারতের বিশেষজ্ঞদের। বাংলাদেশ ভারত সীমান্তে চলমান পুশব্যাক প্রতিক্রিয়া বৈধতা, স্বচ্ছতা এবং মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের মানবাধিকার কর্মী ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা। ফেরত পাঠানো ব্যক্তিদের পরিচয় প্রকাশ, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে তারা। বাংলাদেশের সাম্প্রতিক সম্পত্তি পুশব্যাক প্রক্রিয়া এবং
বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যক্তিদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার কর্মী কিরিটিও রায়। তিনি বলেছেন, যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে বলা হচ্ছে তাদের পরিচয় তালিকা এবং সীমান্তে পৌঁছানোর পুরো প্রক্রিয়া নিয়ে এখনো অনেক প্রশ্ন উত্তর মেলেনি। কিরিটি রায়ের মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি সত্যি বাংলাদেশের নাগরিক হন তাহলে তাদের নাম ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা উচিত। এতে পুরো প্রক্রিয়াটি সহজ হবে। কিন্তু যাদেরকে জোর করে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটি কখনোই আসলে এভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশও বিষয়টিকে এভাবে গ্রহণ করবে না। সুতরাং আপনারা যদি ভালো কিছু চান বা আপনারা মনে করেন যে এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে মূলত এমন কিছু করতে পারেন যেটা ভবিষ্যতে আরও ভালো কিছু হয়, এমন কথাই নিশ্চিত করা হয়েছে।